ছিল। এরই সূত্র ধরে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের 3 আইনজীবীর করা এই রিটে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই 3 আইনজীবী হলেন কে এম জাবির, মোহাম্মদ আওলাদ হোসেন ও মাহমুদ হাসান। রিট আবেদনটি শুনানির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। তবে কখন শুনানি হবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বেলাল হোসেন জয়। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তেজগাঁও অফিসে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সমন্বয় প্রয়োজন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিকভাবে আত্মনির্ভরশীল হতে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর কার্যক্রম সম্প্রসারণ, এ প্রকল্পে উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে সমবায়ের মাধ্যমে বাজারজাত করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পদ্ধতি পরিবর্তন করতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে সংসদে। স্পিকার বিলটি পরীক্ষা করে 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান। এছাড়া আজ সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধন বিল, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ দ্বিতীয় সংশোধন বিল সহ আরও 8টি বিল তোলা হয়। এর আগে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় থাকা প্রায় 200 কোটি টাকা জমাট বাঁধা সার খালাসের অনুমতি নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সম্পূরক প্রশ্নে সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই সার নিয়ে হলমার্কের মতো আরেকটি কেলেঙ্কারি যেন না হয়। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক সাংসদদের জানান, 2013 সালে বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যাবে। মুন্সিগঞ্জে বিএনপি নেতাদের সাথে মঙ্গলবার রাতে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মুন্সিগঞ্জের জেলা, থানা ও পৌরসভার মোট 8টি সাংগঠনিক কমিটির নেতারা অংশ নেন। জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই ও বিভিন্ন কমিটির নেতারা তাদের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন। বেগম জিয়া এই সময় দলকে আরও শক্তিশালী করতে দিক নির্দেশনা ও পরামর্শ দেন। সুরের সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 3য় মৃত্যুবার্ষিকী আজ। ভাটি বাংলার এই চারণ কবি 2009 সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মানুষের শ্রেণী বৈষম্য ও বিভেদ দূর করতে আজীবন চেষ্টা চালিয়ে গেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আরও জানাচ্ছেন ইয়াসমিন রিমা। মাথায় রত্নখচিত কোনো মুকুট ছিল না তার, তবু ছিলেন সম্রাট। সুরে বন্দী করেছিলেন ভাটি অঞ্চলের সুখ দুঃখ, আর লোকজ সঙ্গীতের ধারায় তা রটে গেল কণ্ঠ থেকে কণ্ঠে, গেঁথে গেল সবার হৃদয়ে। শাহ আব্দুল করিম হয়ে গেলেন বাউল সম্রাট। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম। জন্ম থেকেই দারিদ্র্য তার পিছু ছাড়েনি কখনোই, কিন্তু তিনি সবকিছুকে জয় করেছেন সুর সৃষ্টির আনন্দে। প্রকৃতি ছিল তার প্রথম শিক্ষক, তাই তো মাঠে গরু চড়ানোর সময়ও রচনা করেছেন তার কালোজয়ী বাউল গানের প্রথম পাঠ। আমি মানুষের ভালোবাসা পাই, আমি মানুষের কাছে স্থান পাই। মানব প্রেমের মধ্য দিয়ে জগৎ সংসারকে আলোকিত করেছেন বারবার, আর সমাজের নিপীড়িত মানুষের মুক্তির আস্বাদ দিতে একের পর এক রচনা করে গেছেন তার অনবদ্য সৃষ্টি। প্রায় 1.5 সহস্রাধিক গান রচনা এবং সুরারোপ করেছেন তিনি। জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গোসাই, জিজ্ঞাসা করি তোমার কাছে বলো গোসাই। 1971 মহান স্বাধীনতা সংগ্রামে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে মুক্তিযুদ্ধের গান গেয়ে জনতাকে উজ্জীবিত করেছেন। নির্যাতিত মানুষের শোকগাথা, শোষণ বঞ্চনার প্রতিবাদ, শাসিত ও শোষক গোষ্ঠীর কথাই বেশি এসেছে তার লেখায়। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা। এই ছিল দেশের সংবাদে। ফিরে যাচ্ছি রাঙা সকাল অনুষ্ঠানে মুন্নি ও মৃদুলের কাছে।
সাবরিনা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা নিউজ স্টুডিও থেকে আবার চলে এলাম রাঙা সকালে। আমরা একটু শ্রদ্ধা জানাই আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে, যিনি মানুষের মধ্যে বিভেদ দূর করার জন্য তার সঙ্গীত নিয়ে সারা জীবন সংগ্রাম করে গেছেন। আজকে আমরা প্রথম পর্যায়ে অতিথি হিসেবে যাকে পেয়েছি, বিজ্ঞান বক্তা এবং বিজ্ঞান বিষয়ক লেখক আসিফ। তিনিও কিন্তু সারা জীবন একই ধরনের কাজ করার চেষ্টা করেছেন, তার বিজ্ঞান বক্তার হওয়ার মধ্য দিয়ে মানুষের কাছে কাছে জ্ঞানের কথাকে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টার মধ্য দিয়ে। আমরা সেসব আলাপে আবার ফিরছি তার কাছে। আমরা যেটি বলছিলাম যে সেই বিজ্ঞান বক্তা হিসেবে আপনার আবির্ভূত হওয়া প্রথম আয়োজন, এরকম অনেক কিছু কথা বলছিলাম। একটু খুব জানতে ইচ্ছে করছে, এই যে দর্শনের বিনিময়ে আপনি আয়োজন করছেন, এত মানুষ আসছে, এই মানুষদের মধ্যে অনেকেই কিন্তু কেউ অর্ধশিক্ষিত, কেউ অল্প শিক্ষিত, এমন মানুষও আছেন যারা হয়তো সত্যিকার অর্থে সেভাবে স্বাক্ষর হতে পারেননি। তো এই এখন যে ব্যাপারটি ঘটে থাকে, আপনার দর্শনের বিনিময়ে এই আয়োজনগুলোতে সে মানুষ কিন্তু টিকিট না পেয়ে অনেকে ফিরে যান, অনেকে বাইরে অপেক্ষা করেন, এরকম ঘটনা কিন্তু প্রায় ঘটে। মানুষের মধ্যে এই যে উৎসাহ জাগানো, আপনি এটাকে কোন চোখে দেখেন? যে এটা কি মানুষ নতুন কিছু জানতে চায়, নাকি জ্ঞানের প্রসারে মানুষের প্রচুর আগ্রহ রয়েছে, স্রেফ তারা জায়গা পাচ্ছে না? না, মানুষ দুটো জিনিসই, জ্ঞানের প্রসার এবং নতুন কিছু জানতে চায়, এবং এটা মানুষের জন্মগত একটা ব্যাপারই। কারণ আমাদের যে প্রাণী বিবর্তনে যে সেরেব্রাল কর্টেক্স আমাদের মস্তিষ্কে বিকাশ লাভ করেছে, তার কাজই হচ্ছে সৃজনশীলতাকে ধারণ করা। এখন আমাদের নানা রাজনীতি এবং দেশের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর কারণে আমরা অনেক কিছু থেকে দূরে থাকি বা বিচ্ছিন্ন থাকি, কিন্তু মানুষ আসলে বাইবন্ড সৃজনশীল প্রাণী, সে জানতেই চায়। আচ্ছা, সেই জানার আগ্রহের কারণেই কিনা জানি না, আপনার মাঝেও কিন্তু মানুষকে জানানোর অনেক আগ্রহ আমরা দেখেছি, এবং তার একটি বিশাল জায়গা কিন্তু আপনার সংগঠন ডিসকাশন প্রজেক্ট। আমি একটু শুনি আপনার এই সংগঠনটির ভূমিকা কি এবং কাজ কি। এটা মূলত আসলে যেটাকে কেন্দ্র করে আসলে এটা একটা হলো যে বিজ্ঞান বক্তৃতার কথা বলেছি, আরেকটা হলো যে পরে আমার কাছে যেটা সবসময় জানতে চাওয়া হয়েছে, বিশেষত যে এই যে দর্শনের কথাটা বারবার এসেছে, হ্যাঁ, এই দর্শনের ব্যাপারটা, তা এই দর্শনী কি সত্যি আসলে এই দর্শনীদের জীবন চলে কিনা, এরকম নানা প্রশ্ন আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমি বলেছি যে লোকটি টিকিট কেটে একটি জিনিস শোনে, একটি বক্তৃতা শোনে, সে ঠিক সাধারণ অন্য 2-10টা দর্শকের মতো হতে পারে না, তাকে রেসপন্সিবল করে তোলে এই প্রক্রিয়াটা। এটিও একটি কারণ ছিল আসলে, হ্যাঁ, কিন্তু যেভাবে হোক এটি মানুষ আসলে নিয়েছে ওইভাবে। তা ফলে আমি যতবারই দেখেছি যে যারা পেইড লিসেনার, তারা সবসময় আনপেইড লিসেনারদের চেয়ে অনেক বেশি ভালো। আচ্ছা, কেন জানো? এটা হয়তো সময়ের সাথে পরিবর্তন হতে পারে, হ্যাঁ, আমি ঠিক জানি না, কিন্তু এই মুহূর্তে আমি তা দেখি। আর আরেকটি হলো যে এটি আমার সবসময় মনে হয়েছে যে এডুকেশন এবং মানুষের যে এই যে শিক্ষা পদ্ধতি, পৃথিবীর ইতিহাসে বারবার শিক্ষা পদ্ধতিগত চেঞ্জ হয়েছে, মানুষ কিভাবে পড়বে শিখবে। এডুকেশন আর প্রশিক্ষণ এক জিনিস না। প্রশিক্ষণ হলো যে আপনি একটি কাজ করবেন বা অভ্যস্ত হবেন, সেটির বিনিময়ে আপনি আপনার জীবন নির্বাহ করবেন। আর এডুকেশন হলো আপনার হোল লাইফকে লিড করবে, অর্থাৎ তার দ্বারা আপনি সমাজের সাথে সবচেয়ে সুসম্পর্ক বজায় রেখে কিভাবে জীবন যাপন করবেন। তা এখন একজন মানুষ স্কুলে পড়বে এবং পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হবে, এটাই যদি একজন মানুষের জীবনের মূল ধর্ম হয়ে থাকে, তাহলে আমি খুব স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে শিক্ষার পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয় এবং হয়েছেও। তা এটি আমাদের ছিল যে শিক্ষার একটা ধরন থাকতে পারে, যে শিক্ষার ধরনটি যে একটা স্বাভাবিক ধারায় সে পড়াশোনা করে সে তার পড়াশোনা শেষ করবে এবং কাজ করবে। আবার এটিও থাকতে পারে যে অন্যভাবে একজন হয়তো নৌকা চালাচ্ছে, সে তার মাধ্যমে সে নৌকা চালানোর পাশাপাশি একটা শিক্ষা গ্রহণ করছে। যদি সে কিছু করতে পারে, আমাদের সমাজে এমন ব্যবস্থা থাকা উচিত যে তাকে যেন আত্মীকরণ করা হয়। হ্যাঁ, তা সেটির বিরুদ্ধে আমাদের ছিল যে নন এস্টাবলিশমেন্ট ফর্ম থেকে জিনিসটাকে এই সমাজ যাতে নিতে পারে, তাহলে অনেকগুলো ঝামেলা থেকে আমরা বেঁচে যাই এবং আমাদের সমাজ গতিশীল হতে পারে। আচ্ছা, শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার কথা চলে আসছিল। একটি কথা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আসলে যে মানুষগুলোকে তৈরি করে, তারা কি সির্ফ চাকরি করার উপযুক্ত একটি মানুষ, নাকি জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান চর্চার জন্য উপযুক্ত একটি মানুষ? এখন আমরা যদি সমাজের দিকে তাকাই এবং অভিভাবকদের দিকে তাকাই, এবং বিশেষত রেজাল্ট বের হওয়ার পরে যেভাবে আমরা এই ভি আকৃতির এই দৃশ্যটি দেখি, তাতে নিঃসন্দেহে এটা দু একটি ব্যবসার একটি ছাড়া তো আমার কিছুই মনে হয় না।
আচ্ছা। এ বিষয়ে অনেকে অনেক রাগঢাক করে কথা বলে। আমি এর আগেও বলেছি এবং গণমাধ্যমে বলেছি যে একটা ছেলে, একটা বাচ্চার 6 এর আগে, 6ষ্ঠ শ্রেণীর আগে তার পরীক্ষা কিভাবে আসে? কারণ যখনই আমি প্রতিযোগিতার মধ্যে যাব, অর্থাৎ এটা দিয়ে আমি আরেকজনকে ছাড়িয়ে যাব, এই প্রবণতা আসে, তখনই তো আমার শিক্ষার অনেক কিছু ব্যাহত হয়। কারণ শিক্ষা আপনাকে আমাদেরকে টলারেন্স বাড়ায়, সহনশীলতা বাড়ায় সমাজের সাথে। আইনস্টাইনের কথা তো এই ব্যাপারে খুবই প্রণিধানযোগ্য, যে আইনস্টাইন 100 বছর আগে বলে গিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ না শিশুদের বা শিক্ষার্থীদের জ্ঞানী করে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সে সমাজের জন্য একটা ভালো মানুষ তৈরি করা, সে কত ভালোভাবে একটা সমাজের সাথে মিলে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। চমৎকার, খুব সুন্দর কথা বলছেন স্যার। এবার আমরা একটু চলে আসতে চাই যে সমাজের সেই জায়গা থেকে বিশ্বের জায়গায়, যে আমরা দেখি যে বিশ্বের অন্যান্য জায়গায় যারা বিজ্ঞান বক্তা তারা যদি তাদের যোগ্যতা দেখাতে পারে তাহলে তাদেরকে কিন্তু গবেষণার বা অন্যান্য জায়গাগুলোতে অনেক সুযোগ দেওয়া হয়। আপনাকে যদি বলি ব্যক্তিগতভাবে যে আপনার যা 20 বছর ধরে আপনি একজন বিজ্ঞান বক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন, আপনি কি এমন কোন সুযোগ পেয়েছেন যা আপনাকে এই কাজটিতে আরো বেশি অনুপ্রাণিত করবে? আমি আমার চারিপাশের জগৎ থেকে তো এক ধরনের অনুপ্রেরণা পাই। এর বাইরে সাংগঠনিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আসলে আমি যে প্রক্রিয়াটার মধ্যে থাকি তাতে এই ব্যাপারে ওই সুবিধাগুলো আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কিন্তু আমি আসলে প্রতিনিয়তই এত অদ্ভুত সব ড্রিমের মধ্যে থাকি যে আমার আসলে তার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, আমার চারিপাশের মানুষরা যেভাবে আমাকে সহযোগিতা করে বা আমি গল্প করি, আমি হয়তো নদীর পাড়ে যে কোনো গাছতলায় শুয়ে থাকতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আমি হয়তো নৌকায় করে বের হয়ে যেতে পারি, এখনো আমি বসে থাকি, দুপুরের রোদে আমি হয়তো ঘুরতে বেরোই। তা এটা আমার লাইফ স্টাইল। আচ্ছা, হ্যাঁ, আমি এই জায়গায় থাকতে চাই। আসলে এই জায়গায় থাকতে চান, তার থেকে যেগুলো অন্যরা পাচ্ছে সেই জায়গাগুলো আপনাকে খুব একটা টানে না। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা জানি প্রতিদিনই এই বিশ্ব জগতে অনেক পরিবর্তন হয় যেগুলো আমাদের লোকচক্ষুর আড়ালে হয়তো গ্রহে উপগ্রহে হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই না। সাম্প্রতিক সময়ে এমন কোন পরিবর্তন বা এমন কোন কিছু ঘটেছে যা এই মুহূর্তে আমাদের দর্শকদের সাথে ভাগাভাগি করতে ইচ্ছে করছে? তেমন কিছু সম্প্রতিকালে তো দু একটা ঘটনা। একটি হলো কিছুদিন আগে আমরা একটা ইভেন্ট তৈরি করেছিলাম বা একটা অনুষ্ঠান, সেটা ব্লু মুন নিয়ে, নীলচাঁদ নিয়ে। হ্যাঁ, আরেকটি ঘটনা ঘটেছে হিগস বোসন, যেটাকে ঈশ্বরকণা বলতে বলতে ঈশ্বরকণাই বানিয়ে ফেলেছে। কিন্তু এটাও এক ধরনের বিজ্ঞানের মানে মিসলিড করা, যে ঈশ্বরকণা। কারণ একটা বিজ্ঞানকে যেতে হবে তার মতো করে, তাকে অন্যভাবে এটা বললে বেশি মানুষ নেবে, ঠিক সেইভাবে তার প্রচারণাটা হওয়া উচিত না। তা দুটোই খুব মানুষকে খুব উদ্দীপ্ত করেছে। কিন্তু ব্লু মুনে মানুষের যে এত উৎসাহ, এত উদ্দীপনা, সেটা আমার নিজের কাছে খুব পরিষ্কার না। কিন্তু একটা জিনিস খুব মজা লেগেছে আমার, যে যখন বলেছে যে নদীর পাড়ে হবে বা নদীতেই তো আমাদের শিকড় আসলে, কারণ নদীর স্বল্প গভীর পানিতে প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল, এককোষী প্রাণীর উদ্ভব ঘটল, তারই বিকাশ ধারায় আমরা আজকে উচ্চ শ্রেণীর প্রাণী। তা সেই নদীতেই আমরা সেই জন্যই নদীতে করা আসলে, হ্যাঁ, যে নদীর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আসলে খোলা প্রান্তরে আসতে হবে মানুষকে আসলে। তা এত মানুষ এসেছে এবং সবাই জেনেছে যে নীলচাঁদ ঠিক নীলচাঁদ না, একটা সাধারণ পূর্ণিমার মতো একটা পূর্ণিমা, কিন্তু একটা মাসে যদি সৌর মাসে যদি 2টা পূর্ণিমা হয়, তাহলে সেকেন্ড পূর্ণিমা চাঁদটাকে নীলচাঁদ বলে বা ব্লু মুন বলে। হ্যাঁ, আমার মনে হয় যে মানুষ আসলে খুব নির্ভয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেরিয়েছে সেদিনকে, সেটা মানুষকে খুব আনন্দ দিয়েছে। কারণ মানুষ তো নদীরই সন্তান, নদীতে তাকে ফিরে আসতেই হবে। নদীর অববাহিকাতে সবসময় গড়ে উঠেছে সভ্যতা, আর সভ্যতাগুলো তো নদীর অববাহিকায় ঘুরে এসেছে। সেটাই। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। আমরা ছোট্ট একটা বিরতির দিকে যাচ্ছি, বিরতি থেকে এসে ফিরবো যে আপনি যেসব বিচিত্র বহুতর বিষয়ে বিভিন্ন সময় বক্তৃতা দিয়েছেন সেসব বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, ছোট্ট বিরতিটি নিয়ে আমরা ফিরছি। অতিথি হয়ে রয়েছেন আমাদের সঙ্গে বিজ্ঞান বক্তা এবং বিজ্ঞান বিষয়ক লেখক আসিফ ফিরোজার কাছে। আপনারাও সঙ্গে থাকুন। আপনারা দেখছেন রাঙা সকাল। হয়তো কিছুই নাই পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালো
ওজনের চাপে যেন জীবনের ব্যালেন্স নষ্ট না হয়, ফিট থাকতে চিনির বদলে নিন জিরো ক্যাল, ক্যালোরি ছাড়াই সম্পূর্ণ মিষ্টি স্বাদ। I am Mr. Asmal. I am quality control manager. Nice to meet you. I love foreign country. I love foreign countrymen. I love all foreign products. So only you are local? Yes. ফরেন আজমলের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাড়ি বানানোর জন্য দেশি বিদেশি সিমেন্টের মাঝে সেরা সিমেন্ট বাছাই করতে গিয়ে ল্যাব রিপোর্টে দেখে সব পরীক্ষা শীর্ষে ক্রাউন সিমেন্ট। ক্রাউন নিশ্চয়ই ফরেন। কোন দেশি ভাই? এটা তো বাংলাদেশি সিমেন্ট। Oh my God! ক্রাউন কেন ফরেন সিমেন্ট হলো না ব্রাদার? কিন্তু ফরেন আজমল তো ফরেন প্রোডাক্ট ছাড়া ইউজ করতে পারে না, তাই তিনি ফরেন সিমেন্ট কিনে বাড়ি যান। আজমল সাহেব, গর্বের সাথে নিজের পণ্য ব্যবহার করুন। ক্রাউন সিমেন্ট পরপর 2 বার রপ্তানিতে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি গ্লোবাল সিমেন্ট। হয়তো কিছুই নাই পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাই পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে। ওজনের চাপে যেন জীবনের ব্যালেন্স নষ্ট না হয়, ফিট থাকতে চিনির বদলে নিন জিরো ক্যাল, ক্যালোরি ছাড়াই সম্পূর্ণ মিষ্টি স্বাদ। ভাইয়া তো কথাই বলতে পারে না। বিজনেস দেখবে কি? তাই এখন থেকে ড্যাডির বিজনেস তুমি জামাই দেখবে মা। তুমি বেঁচে থাকলে কথা বলবো। হেই ব্রো, সময় থাকতে কথা বলো। গ্রামীণ ফোনের নতুন অফার, মাত্র 25 পয়সা মিনিট। কথা না বলে যাবেন কোথায়? গ্রামীণ ফোনের নতুন অফারে জিবি টু জিবি মাত্র 25 পয়সা মিনিট, সাথে থাকছে 10 সেকেন্ড পাস। অফারটি পেতে *T লিখে SMS করুন 9999 নম্বরে। গ্রামীণ ফোন। ভারত বনাম পাকিস্তান টি-20 প্রস্তুতি ম্যাচ 17 সেপ্টেম্বর দুপুর 2:30 মিনিটে সরাসরি সম্প্রচার মাছরাঙা পর্দায়। নিবেদক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সিটিসেল। এখন 149 টাকার নতুন বাংলা লিংক দেশ সংযোগ কিনে যে কোনো নাম্বারে দিনরাত উপভোগ করুন মাত্র 68 পয়সা প্রতি মিনিট কল রেট। এই সংযোগ চালু করলেই পাচ্ছেন বোনাস টক টাইম, ইন্টারনেট ও SMS। এছাড়াও প্রতিদিন 20 টাকা রিচার্জে পাবেন ফ্রি মিনিট, SMS এবং ইন্টারনেট। আজই কিনুন আপনার বাংলা লিংক দেশ। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। এই শর্টটা কেউ পারবে? লাইফে সুযোগ প্রতিদিন আসে না, তাই সুযোগ এলেই আমি ছিনিয়ে নিতে চাই। তারপর বন্ধুরা মিলে শুরু করি উল্লাস। উল্লাসের শুরু এখানে। A quality drink from the makers of Pepsi. ভাই পয়সাটা। এই আকমল হাসানের উপর অনেকে বিরক্ত হলেও আপনার জেনে ভালো লাগবে যে আপনার জন্য সেরা জাতের সরিষা দানা বাছাই করার কঠিন কাজটি তিনিই করে থাকেন। আর সেই বাছাইকৃত দানা থেকে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত হয় রাধুনী খাঁটি সরিষার তেল। তাই এর মান নিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। রাধুনী খাঁটি সরিষার তেল, সেরা দানার সেরা তেল। আপনারা দেখছেন রানা সকাল। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রাঙা সকালে আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ যার বিষয়টি আমাদের কাছে মাঝে মাঝে অনেক কঠিন ঠেকায়, কিন্তু মজার বিষয় হলো কঠিন বিষয়টি তিনি খুব সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করেন। দর্শক, বলছি বিজ্ঞান বক্তা ও লেখক আসিফের কথা। আমরা চলে যাচ্ছি আবারও তার কাছে। কথা হচ্ছে এবং কথার জায়গা থেকে একটু চলে আসতে চাই যে আমরা যতটুকু জেনেছি আপনার অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। সংগঠনগুলো কি একটু শুনি। আমি আসলে একটা পর্যায়ে দু একজন লোক মানুষের সাথে বেশ আমার ভালো সম্পর্ক হয়েছিল। তার মধ্যে একজন আমি যাকে খুবই স্মরণ করি, ওয়াহিদুল হক। আচ্ছা।
উনি আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ ওনার সাথে আমার যখন দেখা হয় উনি আমাকে যেভাবে রিসিভ করেছিলেন এবং অনুভব করেছিলেন, আমি বলবো যে যেটা আমার একটা বিরাট প্রাপ্তি বা অর্জন। তা ওনার মাধ্যমে আমি ছায়ানটের নালন্দা নামে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই এবং সেখানকার বাচ্চাদের সাথে আমি মিশি। তা এর আগে আমি বাচ্চাদের নিয়ে সরাসরি এতটা চিন্তা আমি কখনো করিনি। তখনই আমি এটা চিন্তা করতে যাই স্টিফেন পিঙ্কার বা নম চমস্কির মতো লোকজনের ধারণাগুলোর সাথে আমি পরিচিত হই। তো ওখানে আমার খুব মজার মজার কিছু অভিজ্ঞতা হয়েছিল। তা সেখানে আমি একবার একটা প্রশ্নে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে যদি একটা টেলিস্কোপ দেওয়া হয় তাহলে তুমি যদি বিশ্বের শেষ প্রান্ত দেখো তাহলে কি দেখবা? তখন এরকম বলতেছিল এটা, অনেকে আবার ঠাট্টা বা হাসির ছলে বলতেছিল এটা। হঠাৎ একজন বলল যে আমি আমার পিছনটা দেখতে পাবো, সঙ্গে সঙ্গে আরেকজন বলল আমি আমার পিছনের কালো অংশটা দেখতে পাবো, অর্থাৎ আমার পিছনের চুলগুলো দেখতে পাবো। তো আমার কাছে তখন মনে হয়েছিল সত্যি যে বিশ্বের যে এই তারে যদি আমি যদি শেষ প্রান্ত দেখি, আমার শেষ প্রান্ত হলো আমার মাথার পিছনের অংশটি। তা এই যে ভয় নির্ভয়ে কথা বললে এবং খোলা মন নিয়ে যদি একজন মানুষ ভাবে এবং সে মানে আলাপ আলোচনা করে, তাহলে সে কত ভালো কথা বলতে পারে এবং তার কিছু কিছু কথা এত সত্যি হয়ে প্রতিভাত হয়, তা আমাকে বিস্মিত করেছে। যেমন আরেকটি উদাহরণ যে আচ্ছা, কাঁঠালটা নিউটন তো দেখেছিলেন যে আপেল পড়ে, কাঁঠালটা কি করে? কাঁঠালটা পড়ে। একজন বলছে নিচে পড়ে, আমি বলছি সত্যি কি নিচে পড়ে? তাহলে যে আমেরিকায় থাকে সেখানে যদি আপেলটা পড়ে সেটা কোথায় পড়ে? বলে সেটা নিচে পড়ে। কিভাবে নিচে পড়ে? কারণ পড়ে তো নিচে এদিক, তাহলে আমেরিকায় তো উল্টো দিকে, তাহলে সেটা এটা এদিকে পড়বে। এরকম বলতে বলতে সে বলছে এক পর্যায়ে বলছে না, নিচে পড়ে না, এটা ভূপৃষ্ঠে পড়ে, মাটিতে পড়ে। সেটা হলো পারফেক্ট। কারণ যখনই আমি নিউটনীয় পদার্থবিদ্যায় ঢুকে যাব তখনই এই পৃথিবীতে উঁচু নিচু শব্দটা আর থাকে না। সবসময় একটা বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করে। তা এই যে শব্দের পরিবর্তন, এইরকম আলোচনায় একটা বাচ্চার সাথেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের চিন্তাকে। এটা মুশকিল হচ্ছে যে আমাদের শিক্ষা এবং তাদেরকে পরীক্ষার জাতাকলে এমন ভাবে রাখে এবং সেটা এখন 5-এ করেছে, সেটা খুবই নির্মম আমাদের জন্য এবং হতাশাজনক। আচ্ছা, তাহলে তারা তাদের পড়াশোনার বাইরে এই যে বিশ্বায়নের পরিবর্তন, এই যে জ্যোতির্জগৎ বা আমাদের এই যে রহস্যের একটা জগৎ, সেটা সম্পর্কে জানবার আসলে সময় পাচ্ছে না। এটা কিভাবে পাবে? সে তো প্রতিযোগিতায় ব্যস্ত, সে তো প্রতিযোগিতা করে শুধু কে কাকে হারাবে। এডুকেশন তো তা বলে না আসলে। সত্যি তাই। এডুকেশন তাকে বলছে তুমি দৌড়ে যাও, ইঁদুর দৌড়ে তুমি যদি প্রথম হতে পারো তোমার জন্য অনেক সাফল্য এবং সৌভাগ্য অপেক্ষা করছে, আর তুমি হেরে গেলে তাহলে তুমি কিছু না, তুমি যত জ্ঞান অর্জন করবো বই পড়ো। এডুকেশন তো মানবিক বোধ তৈরি করে। নিশ্চয়ই, এডুকেশন মানে মানবিক বোধ তৈরি। আমরা একটু বলছিলাম যে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, তো এই বিষয়গুলো কি কি ছিল যদি কিছু একটু আমরা শুনতাম। যে বিষয় আমি বক্তৃতা দিয়েছি মূলত কসমিক ক্যালেন্ডার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আরেকটা ছিল সার্চ ফর দ্য সেকেন্ড আর্থ, দ্বিতীয় পৃথিবীর সন্ধানে, আরেকটি বিষয় ছিল হলো জিওমেট্রির উপরে আমি বক্তৃতা দিয়েছি, আর আরেকটি বক্তৃতা ছিল লাইফ অফ স্টার্স, নক্ষত্রের জন্ম মৃত্যু, তারপর দিয়েছি মহাজাগতিক প্রেক্ষাপট ও মানব সভ্যতার উষা, দ্য অরিজিন অফ লাইফ মানে জীবনের উৎপত্তি, তারপরে দিয়েছি সাইকোলজির উপর কিছু বক্তৃতা, এগুলোই এই ধরনের বিষয়গুলোর উপরে। আপনার সংগ্রহে একটি 5000 বইয়ের বিশাল কালেকশন রয়েছে বলে আমরা জানি, সেই বই সেখানে কি কি ধরনের বই রয়েছে? সেখানে এই আসলে মানে আমি মানে চলতে চলতে বা আমার জীবন কেটেছে যে সমস্ত জিনিসের মধ্যে তার অনেক কিছু, আর বই জমানোর আমার একটা খুব মানে এটা বলে ম্যানিয়াই বলা যায় যে আছে। তা আমি বই সংগ্রহ মানে করেছি, অনেক ধরনের বই সংগ্রহ আমার আছে। এখন অবশ্য অতটা মনোযোগ আমি যে দেই বই তা না, কিন্তু বই জমানো আমার একটা বিরাট ব্যাপার আমার কাছে। কোন ধরনের বই সাধারণত আপনি জমান? আমার কাছে ম্যাথমেটিক্স এর বই আছে প্রচুর, আচ্ছা, ফিজিক্স এর বইও আছে, আবার ইতিহাসের
বইও আছে, হিস্ট্রি অফ সায়েন্সের, হ্যাঁ অ্যাস্ট্রোনমির বই আছে, আচ্ছা, তারপরে উপন্যাস আছে। চমৎকার। স্যার, আমি যদি আপনার অনুমতি নিই তাহলে আমি একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হলো খটোমটো সাবজেক্ট, এবং খটোমটো বিষয়গুলো নিয়ে আপনি খুব সুন্দর করে কাজ করে যাচ্ছেন। এই সহজ কঠিন বিষয়টিকে সাধারণ মানুষের কাছে অনেক সহজ করে দেওয়ার জন্য আপনি যদি বলেন যে বক্তৃতার বাইরে অন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাহলে কোনগুলো নেওয়া প্রয়োজন? আমি যেটা হলো যে জ্যাকব ব্রনস্কির কথা এখানে উল্লেখ করতে চাই। জ্যাকব ব্রনস্কি বলেছিল যে বিজ্ঞান কেন মানুষের মধ্যে এত ছড়াচ্ছে না, তার কারণ হলো আপনার এই 20 শতাব্দীর পরে বিজ্ঞান এমন একটি জায়গায় চলে যায়, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে একটি জিনিসকে যা ব্যবহার করা সেটা হলো গণিত শাস্ত্র। এই গণিত শাস্ত্র এমন একটি জায়গায় গিয়েছে যা মানে খুব ছোটবেলা থেকে প্র্যাকটিসের মধ্যে না গেলে তাকে রপ্ত করা খুবই কঠিন। কিন্তু সবাইকে এই গণিত চর্চা করবে বা এইভাবে করবে তা তো হতে পারে না একটা সমাজে। এই জন্য একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ দরকার। আমরা সেই ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে পারছি না, এটা আমাদের চর্চার কারণে। আচ্ছা, আমি নিশ্চিত, এবং অনেক বই বলে, যেমন কার্ল সাগানের কসমস, তারপরে এই হকিং এর যদি আমরা ব্রিফ হিস্টরি অফ টাইম এর কথা বলি, এরকম আরো অনেক এখন ইদানিংকালে অনেক ধরনের চর্চা হচ্ছে। দেখি অবশ্যই ইন্টারমিডিয়েট মধ্যবর্তী একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা সম্ভব, যা অবশ্যই সাধারণ কাছে একদম সহজভাবে এবং যে কোনো কিছু তার এমন একটা এক্সাম্পল আছে। যেমন আমি একটা ইলেকট্রনের কথা বলি, যে বলা হয় যে ইলেকট্রনের স্পিন হাফ। তা এই কথার মানে কি? এটা যদি আমরা না বলি, যে যদি আমরা দেখাই যে একটা লাটিমে যদি একটা জায়গায় যদি দাগ কাটা থাকে, তা লাটিমটা ঘুরে আসে কতক্ষণে? 360 ডিগ্রি পথ অতিক্রম করে একবার ঘুরে আসতে আগের জায়গায়। কারণ এই কাপটা যদি এখানে থাকে, এটা যদি আমি এভাবে ঘুরাই, এখানে আসে, এটা কি 360 ডিগ্রি। কিন্তু ইলেকট্রনের মজার ব্যাপার হচ্ছে এই যে এই স্পিন কথাটার তাৎপর্য হলো এখানে যে এইটাকে 2 বার ঘুরে আসলে ঠিক সে আগের জায়গায় আসে, এটাই হলো স্পিন। অর্থাৎ 720 ডিগ্রি তাকে ঘুরতে হয়। তাহলে এটা কত অদ্ভুত একটা জগৎ না, যে যদি আপনি পরনের যে বেল্টকে যদি একটা মোচড় দিয়ে ভাবে লাগাই দেওয়া হয়, তাহলে দেখবেন যে এক প্রান্ত থেকে এরকম আরম্ভ করলে 360 ডিগ্রি পরে আরেক প্রান্তে চলে যায়, আরেক পাশে। আবার যদি ঘুরিয়ে আনি তাহলে আবার সে আগের জায়গায় চলে আসে, ফলে 360 ডিগ্রি। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এরকমই হয়, তা ব্যাখ্যা তো আছে আসলে। আচ্ছা, আপনার লেখালেখি প্রসঙ্গে চলে আসতে চাই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে। ছোট করে একটু জানতে চাই যে আপনার বিভিন্ন সময় লেখালেখি করেছেন, আপনার প্রচুর বইও বেরিয়েছে, কি কি ধরনের বই, কি ধরনের বিষয় নিয়ে লেখালেখি করেছেন? আমি একটি বই বেরিয়েছিল বহির্জাগতিক প্রাণ এবং কার্ল সাগানকে নিয়ে। কার্ল সাগান আমাকে খুবই প্রভাবিত করেছে আমি বলি। সেটি হলো যে আমি একটা সময় ভাবতাম বা মনে হতো যে ম্যাথমেটিক্স এবং পদার্থবিজ্ঞানের জটিল সব বিষয় জানার মধ্যে কোনো এমন কোনো বই আমি অধ্যয়ন করতে রাজি না। কিন্তু কার্ল সাগানের কসমস আমাকে দেখিয়েছে বিশ্বকে শুধু জানা না, বিশ্বকে অদ্ভুতভাবে অনুভবও করা যায়। নিশ্চয়ই। কার্ল সাগানের উপর আমি সেই বইটা লিখেছিলাম এক মহাজাগতিক পথিক শিরোনামে। আচ্ছা, আরেকটি বই আমি লিখেছি হলো ডিসকাশন প্রজেক্টের দীর্ঘদিনের সাথে খালেদা ইয়াসমিনের সাথে, নক্ষত্রের জন্ম মৃত্যু ও মহাবিশ্ব। আরেকটি বই আমি লিখেছি হলো ভবিষ্যতে যাওয়া যাবে না, পিছন ফেরা। সেখানে আমি দেখিয়েছি যে আমি ভবিষ্যতে যেতে পারি, কিন্তু পিছন দিকে কখনো সম্ভব না। আইনস্টাইনের তত্ত্বটা যেমনটি আলাপ করে থাকি বিভিন্ন সময়। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই চমৎকার লেখালেখি অব্যাহত থাকুক। আমরা আরো অনেক বিষয়ে জানতে চাই, এবং যেটা বলছেন অনুভব করার বিষয়টি রয়ে গেছে। কার্ল সাগানের বই পড়ে আপনি যেমন অনুভব করেছেন, আমরা অনুভব করতে চাই। আপনি ভালো থাকুন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। দর্শক, আমরা বিদায় জানাচ্ছি আমাদের প্রথম পর্যায়ের অতিথি বিজ্ঞান বক্তা এবং বিজ্ঞান বিষয়ক লেখক আসিফকে। আমরা দ্বিতীয় পর্যায়ে চলে আসবো কণ্ঠশিল্পী মনির খানকে নিয়ে। তার আগে আমরা চলে যাব নিউজ স্টুডিওতে দেশের বাইরের খবরাখবর নিতে সাবরিনার কাছে। সাবরিনা। মৃদুল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে বিক্ষোভকারীদের হামলায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। সকালে বেনগাজির ইউএস কনসুলেট অফিসে বিক্ষোভকারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। নিহত মার্কিন নাগরিকের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তিনি মার্কিন কনসুলেট অফিসের একজন কর্মকর্তা। মার্কিন একটি চলচ্চিত্রে মহানবীকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করে এই হামলা চালানো হয়। প্রথমে অস্ত্রধারীরা গুলি করে ও গ্রেনেড হামলা চালায়।